নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। বন্ধুগণ, আজকে সন্ধ্যাবেলা আসা মানে প্রতিদিনের মতোই পেশেন্টদের ছেড়ে রেখে তারপর আপনাদের কাছে আসা। আর আসা মানে বেশ কিছু নতুন তথ্য নিয়ে আসা, কারণ যেগুলো মানুষের মোটামুটি প্রয়োজনে আসে। এমন কিছু মানুষ আছে যাদের এমন একটা দিন নেই যাদের ব্যথা বা যন্ত্রণা নিয়ে কাটাতে হয় না। বিশেষ করে এখন একটা সমস্যা দেখবেন, আপনি বসে টিভি দেখছেন, সেটা চেয়ারে বসে বা পা ঝুলিয়ে বসে দেখছেন, তারপর টিভি প্রোগ্রাম শেষ হলো আধা ঘন্টা পর কি 1 ঘন্টা পর আপনি উঠে হেঁটে যে যাবেন, আপনারা দেখবেন কিছুক্ষণের জন্য মাথাটা একটু ব্ল্যাক আউট হয়ে যাওয়ার মতো, ক্ষণিকের জন্য যেন সামনেটা অন্ধকার হয়ে যাওয়া। এইরকম যাদের ঘটছে, আগামী দিনের ভার্টিগো পেশেন্ট হবে তারা। তাদের ঘাড়ে প্রবলেম আছে বলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো সেই জন্য ফোন তো রোজ হয়, এভরিডে ফোন হয়, কিন্তু কাজ কতটা হচ্ছে তাই এখন নতুন করে আর বলার কিছু নেই। টিভি চালালে ডাক্তার প্রচুর, প্রচুর কোম্পানি, প্রচুর ওষুধ, হসপিটাল অনেক, নার্সিংহোম অনেক। আপনি ভেবে বলুন, আপনি অনেকগুলো ডক্টর দেখিয়েছেন, কিন্তু কতটা রেজাল্ট পেয়েছেন? তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমরা কি করে সম্মুখীন হব? এই ব্যথা যন্ত্রণা থেকে মুক্তিটা কিভাবে পাওয়া যেতে পারে? কোন ডক্টর আপনাদের সেই জায়গাটায় ধরিয়ে দেবে? সেগুলো আমাদের খুঁজে পাওয়াটা কিন্তু একটা বড় ব্যাপার আছে, তাই না? আচ্ছা, দেখি আজকের। হ্যাঁ, নমস্কার। হ্যালো, ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। বলছি চণ্ডীপুর থেকে বলছিলাম, চণ্ডীপুর থেকে। হ্যাঁ বলুন। বলছি ডাক্তারবাবু, আমার এই কানের পেছনটা, ডান পাশে কানের পেছনটায় খুব যন্ত্রণা হচ্ছে, মানে ধকাস ধকাস করছে না, কর্কট হচ্ছে, কিছু বুঝতে পারছি না। আর ঘাড়ের ওই পোর্শনটা থেকে যেন টান লেগে আছে। তো কি কারণে হচ্ছে কিছু বুঝতে পারছি না। তো সেটা ডক্টর দেখান। হ্যাঁ, ডক্টর দেখিয়েছি, তো ডক্টর বলছে যে নার্ভের কোনো সমস্যা হতে পারে। তাই হতে পারে না, কনফার্ম হতে হবে, তবে না ট্রিটমেন্টটা হবে। তার জন্য এমআরআই প্রয়োজন হতে পারে, সো এমআরআই দরকার আছে। না হলে তো সঠিক জায়গাটা বের করতে পারা যাবে না। নেট এমআরআই। আপনি এমআরআইটা না করালে যদি নার্ভের সমস্যাই হয় তাহলে সেটাকে উদ্ধার করতে পারবেন, নাহলে কিন্তু সম্ভব না। এইভাবে সমস্যা একদিন বাড়তে বাড়তে দেখবেন ওই কানটায় আপনি আর শুনতেই পাচ্ছেন না, ভোঁ করে একটা শব্দ হচ্ছে। তো এরকম একটা কিছু হয়ে যেতে পারে। সো ভালো ডাক্তার দেখিয়ে, নার্ভের ডাক্তার দেখিয়ে এমআরআইটা করিয়ে তার সঙ্গে যোগাযোগ করুন, তবেই হবে। আচ্ছা আচ্ছা, তারপর কি আপনার সঙ্গে যোগাযোগ করবো? আমার সঙ্গে যোগাযোগ না করলেও চলবে, আগে এমআরআইটার দরকার আছে। এমআরআইটা না হলে কিন্তু কোনো ডক্টরই সঠিক জায়গায় পৌঁছাতে পারবে না যে আপনার কি সমস্যা হয়েছে। আপনি গিয়ে বারবার জিজ্ঞাসা করবেন ডাক্তারবাবু হয়েছে কি, সে আপনাকে অ্যান্সার দিতে পারবে না। এটা নার্ভের সমস্যা। নার্ভের সমস্যা মানে 30,000 মিলিয়ন নার্ভ আছে আমাদের মানুষের শরীরে। কোন নার্ভটায় প্রবলেম হচ্ছে? আর ওষুধ খাচ্ছি তাহলে ভালো হচ্ছে না কেন? তার মানে আপনি কি আন্দাজে ওষুধ দিচ্ছেন? অ্যাকচুয়ালি তাই এমআরআই না হলে ওই আন্দাজেই ট্রিটমেন্টটা হয়ে যাবে, যে জন্য এমআরআইটার ভীষণভাবে দরকার বাবা। আচ্ছা, ঠিক আছে ওকে, ডাক্তার। নমস্কার। হ্যালো, হ্যালো। তো সুতরাং এই ব্যথা যন্ত্রণা মানুষের জীবনের একটা মানে খুব দুঃখজনক একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর হাত পা চলতে চায় না, বিছানায় শোবার পর ঘুম আসছে না, এপাশ ওপাশ যন্ত্রণায়। কারো কারো পায়ের মধ্যে টান লেগে টাচ ধরে যাওয়ার মতো অবস্থা। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন, বলুন, শুনতে পাচ্ছি। বলছি কি যে আমার থাইরয়েড আছে। তো আচ্ছা, 50 পাউন্ড খাচ্ছি আর হচ্ছে গমের তলার রস খাচ্ছি। তা আমি কতদিন খাবো এটা? মিনিমাম তো 3-4 মাস বটেই। আর ওষুধ ওই মেডিসিনটা কি চালিয়ে যাবো? হ্যাঁ চালিয়ে যান, কোনো অসুবিধা নেই, চালিয়ে যান। আচ্ছা ঠিক আছে। তো এই ব্যথা যন্ত্রণা মানুষের জীবনের একটা কঠিন অন্ধকার জীবনের মতো দাঁড়িয়ে গেছে। আমি জানি আজকে ফোন অনেক আছে, আজকে প্রেজেন্টেশনে যেটা আছে ছোট্ট প্রেজেন্টেশন, কিন্তু আপনাদের বেশ ভাবাবে ব্যাপারটা। নমস্কার। হ্যালো,
হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার, আমি গেঁওকালি থেকে বলছিলাম। বলুন। ডাক্তারবাবু আমার গলায় না, মানে আমার থাইরয়েড নেই, কিন্তু গলায় থাইরয়েড বেড়ে গেছে। বেড়ে যাওয়ার জন্য ডাক্তারবাবু সামান্য হালকা ফুলে আছে, আর ডাক্তার দেখিয়েছিলাম, ওতে অপারেশন করতে বলেছে। তো আমি অপারেশন না করে ওই আপনাদের আয়ুর্বেদিক খেলে ওটা কি একদম ভালো হয়ে যাবে? অপারেশন লাগবে না, আমাদের ট্রিটমেন্টে অপারেশন লাগবে না। গয়টারের ক্ষেত্রে এই রোগটার নাম বলা হয় গয়টার, বাংলায় গলগণ্ড। গলার কাছটা এরকম ফুলে উঠবে, থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ ডাক্তার, থাইরয়েড গ্ল্যান্ডটাই বড় হয়ে গেছে, ওটাকেই বলছে যে অপারেশন করে কেটে দিতে হবে। হ্যাঁ, কেটে দিয়ে কতটা ভালো থাকবে সেটাও তো জানতে হবে। শুধু গেলাম আর কেটে দিলাম তা করলে তো হবে না বাবা, তাই না? হ্যাঁ ডাক্তার, যিনি অপারেশন করবেন উনি বলেছে যে এটা মানে কাটতেই হবে, নাহলে কিন্তু দিন দিন বড় হয়ে গেলে তখন বিপদে পড়বে। ঠিক, সেই জন্য ওনার আপনাকে সিস্টেমের ফোন কথা উনি করলাম। বলেছেন, আমার সিস্টেমের কথা আমি বলে দিলাম। তো সুতরাং ওটার আল্ট্রাসোনোগ্রাফি একটা করিয়ে নেবেন, আর থাইরয়েড প্রোফাইল ব্লাড টেস্টটা পুরোটা করে নিয়ে চলে আসবেন। হ্যাঁ এই টেস্টগুলো দরকার আছে, এই টেস্টগুলো না হলে কিন্তু আমরা কিছু করে উঠতে পারবো না। এই টেস্টগুলোর দরকার আছে ভীষণভাবে। যাই হোক, আমরা তাহলে আজকে ছোট্ট একটা প্রেজেন্টেশনে যাব, আর এই প্রেজেন্টেশনটাও আপনাদেরই প্রয়োজন। যে সামনে বাঙালির বড় পুজো উৎসব, সেখানে যদি এরকম ব্যথা যন্ত্রণা থাকে, আমরা কি করব, কি করতে পারি? কিছু করার নেই, ঠিক? তো আজকে লাস্ট এই ফোনটা নিয়ে আমরা ঢুকবো প্রেজেন্টেশনে। না, ঠিক আছে, নেই। কিন্তু এমন বহু পেশেন্ট আছে, হয়তো বেশ কিছু পেশেন্টকে এখন দেখছি যে পুজো কাছে বলে তারা নতুন করে নাম লেখাচ্ছে, আসছে। তাহলে এতদিন তাদের ধারণা ছিল যে না, এমনি যদি সেরে যায় তাহলে ঠিক আছে। কিন্তু এমনি আমাদের কি মনে হয়, আপনাদের কি মনে হচ্ছে যে হ্যাঁ, এই ব্যথা যন্ত্রণা যা আছে সেটা নিজে নিজে সেরে যাবে? এতগুলো বছর তো হয়ে গেল। সেই জন্যই আপনাদের বারবার মনে করানো যে যে রোগ এসেছে আমাদের শরীরে, সেগুলো কিন্তু যাবার জন্য আসেনি, তারা থেকে যাবার জন্যই এসেছে। আমাদের জোর করে তাকে তাড়াতে হবে। তো সেই জায়গাটা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু হলো না। জীবনে আমরা কিছু করে উঠতে পারবো বলে মনে হয় না এটা নিয়ে, ঠিক? নমস্কার, হ্যালো। হ্যাঁ হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি দুধের জন্য বলেছিলেন, দুধ হওয়ার জন্য মেথি আর মৌরি, তো ওটা পরিমাণ কতটা পরিমাণে নিতে হবে? 1 চামচ করে বাবা। হ্যাঁ, 1 চামচ মেথির দানা, 1 চামচ মৌরির দানা, ওটাকে ভিজিয়ে রাখবেন সারা রাত। সকালবেলা ওই ভেজা জলটাকে খাওয়াবেন। ভিজিয়ে রাখবো, ফুটাবো না? গরম করবো না? ফোটাতে পারলে আরো ভালো হতো। যদি ফুটে ওটাকে কাত বানিয়ে নেওয়া যায়, সারা রাত ভেজার পর সকালবেলা গরম করে নিন। গরম করে নিয়ে যদি ওটাকে কাত বানিয়ে নেওয়া যায়, তাহলে আরো ভালো রেজাল্ট হবে, ঠিক আছে? হ্যাঁ, ওটা 1 কাপ করে দরকার। 1 কাপ করে, মানে জলের সঙ্গে মেথি মৌরি একদম মিক্সিতে দিয়ে গরম করে, মিক্সিতে দিয়ে পুরো কাত বানিয়ে নিন। ওইটা যদি 1 কাপ করে খাওয়া যায়, আরো তাড়াতাড়ি রেজাল্ট এবং আরো প্রম্পট রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে? একবারই, সকালবেলা একবারই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে। আসা যাক আমাদের এবার ছোট্ট করে প্রেজেন্টেশনে যাই। ফোন অনেক আসে, অনেক আসবে আমি জানি, কিন্তু জিনিসগুলো জানার বা বোঝারও আমাদের প্রয়োজন আছে। আজকের অনুষ্ঠান চলুন দেখি। এ ব্যথা কি যে ব্যথা! কোমরে এমন এমন যন্ত্রণা হতে শুরু করেছে যে
কাজ করা অবধি অসম্ভব হয়ে পড়েছে। কালকেও এমন একজন বয়স্ক পেশেন্ট এসেছিলেন যিনি সোজা হয়ে দাঁড়াতে অবধি পাচ্ছিলেন না। তা এরকম বাড়ির প্রচুর মহিলারা আছে যে সারাদিন ওই রান্না বান্না কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না এইসব এখন ফ্যাশন উঠেছে। এইসব করার পর দুপুরে স্নান খাওয়া হয়ে গেলে আর বসে থাকতে পারে না। তার সে কোমরের যন্ত্রণা এমনভাবে শুরু হয়ে যায় যে বিকেলে উঠে আবার নতুন করে যে রাতের জোগাড়জাত করতে হবে সেটার পেরে ওঠে না, বড় কঠিন ব্যাপার হয়ে যায়। এই যন্ত্রণা নিয়ে যারা ভুগছেন তাদেরকে বিশেষ করে বলি যে কোমরের বেল্টটা ভীষণ করে ইউজ করার প্রয়োজন। যাদের বেল্ট আছে, আমার এমন অনেক পেশেন্ট এসেছে যে বেল্ট কেনা আছে বাড়িতে, তারা পরে না। ওয়াই? কেন? এই বেল্টটা পরা ভীষণভাবে প্রয়োজন আছে। বেল্টটা পরলে ব্যথা কমাবার জন্য বেল্ট পরে না কেউ। আপনার কোমরের লাম্বারের যে ভার্টিব্রাগুলি আছে সেগুলিকে সঠিক জায়গায় অবস্থান করানোর জন্য, তাদের সেটিং ঠিক রাখার জন্য, যাতে ডিসলোকেট না হয়ে যায়, স্লিপ ডিস্ক না হয়ে যায় এবং নার্ভের ওপর চাপ না পড়ে, কম্প্রেশন তৈরি না করে, স্টেনোসিস না হয়ে যায়, তার জন্যই এই বেল্টটাকে ইউজ করা হয়। So it's a must be needed for lumbar belt. অনেকের আছে, নেওয়া আছে, কেনা আছে, কিন্তু আপনারা পরেন না। কেন পরেন না আমি জানি না। কি আপনাদের খারাপ লাগে দেখতে? বাড়িতে কে দেখতে আসছে? আপনি সুস্থ থাকলেই তো সব থেকে বেটার সেটা, না? তো সুতরাং যখন দাঁড়িয়ে কাজ করবেন বা কোথাও এলেন গেলেন অথবা বেশ ভারী কাজ করতে হবে অনেকক্ষণ বুঝে গেছেন, তখন বেল্টটাকে পরে নিন। হঠাৎ করে তাহলে ঝুঁকতে পারবেন না, কারণ কোমরে যাদের ব্যথা আছে তাদেরকে হঠাৎ করে ঝুঁকে যাওয়াটা একদম উচিত নয়। চলুন নেক্সট প্রেজেন্টেশন। এই ব্যথা কি, যে ব্যথার পরে কোমরে যন্ত্রণা পরে কি বলছে, যে ঠিক এমনি ভাবে কোমর ধরে আমরা পুরো দাঁড়িয়ে পড়ি আর মাকে নালে বাবাকে স্মরণ করতে হচ্ছে। উফ মাগো, মানে এই যে ব্যাপারটা, এইটা কিন্তু বারবার আমাদের মনে করিয়ে দেয়। আমি আপনাদের জায়গাগুলো শুধু মনে করিয়ে দিই। ডাক্তার প্রচুর আছে, অনেক বড় বড় ডাক্তাররাই টিভির পর্দায় আসে। আমি তাদের মতো অনেক ডিগ্রিধারী নই, অনেক বড় বড় গোল্ড মেডেলিস্ট ইত্যাদি বিদেশি ডিগ্রিও আমার নেই, এফআরসিএস। বাট আমি ছোট্ট জায়গাগুলোকে বোঝার চেষ্টা করি এবং সেই ছোট্ট বিদ্যা দিয়ে কিন্তু জায়গাগুলো ক্যাচ করি এবং রেজাল্ট খুব খারাপ নয়, 70% রেজাল্ট তো দিয়ে আসি, নাহলে এতগুলি বছর ধরে নিশ্চয়ই ট্রিটমেন্ট করে আসতে পারতাম না। তো এই জায়গাগুলো আপনারও বোঝার আছে যে আপনার ঠিক কোন জায়গাটা পেন হচ্ছে, এরকম কী ধরনের পেন। এই যে এক্সপ্লানেশন, আপনি যে এক্সপ্লেন করবেন, এটাই সঠিক দরকার। আপনার এমআরআই আছে কি এক্সরে করা আছে, ডাজন্ট ম্যাটার। এটার থেকে আগে দরকার আপনি নিজে বলুন আপনার পেনটা কি ধরনের হচ্ছে। ঠিক ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে ভার্টিব্রাগুলি যে কিভাবে আছে এবং কোন জায়গাটায় পেনটা হচ্ছে। মানুষের কাজ করার ফলে আস্তে আস্তে এই জায়গাতেই পেনগুলো হয়। ঠিক বাঁদিকে চিত্রটি দেখুন, হঠাৎ একটু বেঁকে গেছে। এরকম প্রচুর মানুষের এক্সরেতে প্লেটে দেখবেন যে আপনার স্পাইনাল কর্ডের এক্সরেটা স্ট্রেট নেই, সোজা নেই, বেঁকে গেছে। এই বেঁকে যাওয়া মানেই কিন্তু আপনার কম্প্রেশন অ্যান্ড স্টেনোসিস তৈরি হবে, ডিজেনারেটিভ ডিস্ক হয়ে যেতে পারে। আর এইটা হয়ে যাওয়া মানে আপনার পা দুটো আস্তে আস্তে ধীরে ধীরে অবশ হয়ে যেতে থাকবে। জিনিসটা সোজা এমন কিছু বড় ব্যাপার নয়, বাট এই ছোট্ট জিনিসটা থেকে আপনার নর্মাল হাঁটা চলাটা ডিসব্যালেন্স হয়ে যাবে। আপনি হাঁটতে গিয়ে দেখবেন টলে যাচ্ছেন। এই ব্যাপারগুলো হয়, এটাই দরকার, সঠিক ট্রিটমেন্টটার দরকার। কথায় কথায় অপারেশন, ডাক্তারবাবু কইছে আমাকে অপারেশন করতে। এই এত অপারেশন আমার ভাল লাগে না। আপনাদের হয়তো ভাল লাগে, করে নিতে পারেন, যান করে আসুন। বাট যারা হ্যান্ডিক্যাপ বানিয়ে দেওয়ার জন্য ইটস এনাফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, কিন্তু বাইরে থেকে মানুষটাকে দেখে বোঝা যাবে না তার শরীরে এত মারাত্মক যন্ত্রণা। কিছু মহিলার আছে তারা শুধু চোখ দিয়ে জল ফেলে, বাড়ির লোকেরা একবারও বুঝতেও পারে না, বোঝার চেষ্টাও করে না যে ওই মানুষটার শরীরে কি মারাত্মক যন্ত্রণা আছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস কেন? পাশে বাড়ি বৌদি তো ওনারও আর্থ্রাইটিস আছে, দিব্যি সব কিছু করছে, ওনার অস্টিও আর্থ্রাইটিস আছে, এনারটা রিউমাটয়েড। বোথ আর ফর ডিফারেন্স। Osteo and rheumatoid is not similar, right? Next আরেকটা আছে সেপটিক হয়ে যাওয়ার, পলিআর্থারাইটিস অ্যান্ড জুভেনিয়াল বাচ্চাদের একটা যে আর্থারাইটিস হয়।
অ্যাঙ্কোলাইজিং স্পন্ডোলাইটিস রোগীদের বাঁদিকে চিত্র যেটা দেখছেন, হিপ জয়েন্ট, এই হিপ জয়েন্টের যে বলটি দেখতে পাচ্ছেন, এই কার্টিলেজটা ক্ষয়ে বেরিয়ে যায় যদি সাইনোভিয়াল ফ্লুইডটা ড্রাই হয়ে যায়, একদম রোবটের মতো চলতে থাকে, রোবোটিক স্টেপ হয়ে যায়। আর ডান দিকের চিত্রে দেখতে পাচ্ছেন অস্টিওআর্থ্রাইটিস, এখানেও এই সাইনোভিয়াল ফ্লুইডটা শুকিয়ে যায়, ফলে হাড়ে হাড়ে ঘষা লাগতে থাকে। সেই মানুষটা না মাটিতে বসতে পারে, না উঠতে পারে, বড় কঠিন জায়গায় দাঁড়ায় জিনিসটা। তার মানে জিনিসটা কি দাঁড়ালো, যে আমাদের হাড়ে যে জয়েন্টগুলি আছে সারা শরীরের মধ্যে, সেখানে এই মোবিলাইজেশনটার বড় প্রয়োজন। তেল, সাইনোভিয়াল ফ্লুইড ভীষণভাবে প্রয়োজন, ঠিক? আর যারা ফোন করছেন তাদের একটু বলে দিই যে নিচের নম্বরে ফোন করুন। হ্যাঁ, নিচে যে দুটি নাম্বার দেওয়া আছে, যাদের আসার ইচ্ছা আছে, না শুধু গল্প করার জন্য আমি আসি না, এত সময় আমার নেই গল্প করার জন্য না, যাদের সত্যি আসার প্রয়োজন হচ্ছে, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ গেলে হয়তো রেজাল্ট বদলাতে পারে, পুজোটা ভালো কাটতে পারে, তাহলে ডাইরেক্ট নিচের নাম্বারে দুটি দেওয়া আছে, ওখানে ফোন করুন, বুকিং করুন, চলে আসুন। আগামী শুক্রবার দমদমে আছে দমদম জংশন, দমদম স্টেশন থেকে নামলেই শিল কলোনি পাশের গলি, তাই ডক্টর সেন্স ক্লিনিক বললেই যে কেউ দেখিয়ে দেবে, ঠিক? তো সুতরাং আজকে যে ডিসকাশনটা হবে এটা পুজোয় ভালো থাকার জন্য প্রস্তুতি। কিছু করার নেই তো, আমাকে 15টা দিন টাইম দিলে আমি আপনাকে হেঁটে ঠাকুর দেখাবো। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয় না, যেগুলো 10-12 বছরের আর্থারাইটিস একদম 12টা 5 হয়ে গেছে, শুধু 12টা বাজেনি, সেক্ষেত্রে তো ম্যাজিক তো নয়। তবে নর্মাল যে আর্থারাইটিসগুলো শুরু হয়েছে 4-5 বছর অবধি হয়েছে, সেই রোগীগুলোকে বলতে পারি যে হ্যাঁ আপনারা হেঁটে ঠাকুর দেখবেন, যেটা আপনি স্বপ্নে এখনও ভাবতে পারছেন না, ইয়েস এটা হতে পারে। কারণ এই বিগত কটা দিন যে রুগীরা আসছে, সেই রুগীদের কিন্তু ভিড় এমনি করতে নয়, পুজোরও তো ইচ্ছা হয় চিত হয়ে শুই, বছরের পর বছর ঠাকুর দেখা হয় না, তারা কিন্তু এসে একবার যাচাই করে যাচ্ছে ওষুধ নিয়ে 15 দিনের জন্য, যে হ্যাঁ ঠাকুর দেখতে পারবো কি না, আমি তার প্রস্তুতি করে দিচ্ছি। মাত্র 15 দিনের 15 ডেজের মেডিসিন নিয়ে যান, দেখুন না, দেখুন না হয় কিনা, এতগুলো বছরে এত ডাক্তার তো দেখালেন। আমি তো প্রথম থেকেই স্বীকার করছি, আমি আপনার ওই পুরনো ডাক্তারদের মতো অত বড় ডাক্তার নই, আমি একজন নগণ্য মানুষ, আর 22টা বছর কিন্তু এই প্রফেশনে কেটে গেল। এত চাপ নেবার কিছু নেই, রেজাল্ট দিয়ে আসছি বলে এখনো টিকে আছি, তো নাহলে তো কবে চলে যেতাম দাপার মাঠে, তাই না? তো সেই জন্য না, না খুব প্রয়োজন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ডাক্তারের সঙ্গে কথা বলতে কি চাই। ব্যাপারে? হাতের ব্যথা, হাতের বাহুতে না, মানে ওই যে বাহুর কাছে খুব ব্যথা, একটু টাচ লাগলেও খুব ব্যথা। এটার জন্য কি কোনো কিছু করতে হবে না? ডাক্তারের কাছে যাবো তাই? আপনি ওই নিচের নাম্বারটিতে ফোন করে নিন, ওখানে ওরা হেল্প করে দেবে আপনাকে, কবে আসতে হবে, কিভাবে আসতে হবে। দমদমেও ডেট আছে, আপনার যদি বাড়ি থেকে দমদম কাছে মনে হয় তাহলে দমদমে চলে আসতে পারেন, কেমন? আবার তো অসুবিধা হবে না। পুজোর আগে ব্যথা যন্ত্রণাগুলো কমিয়ে নিন, তাহলে পুজোটা সুন্দরভাবে কাটবে। বাঙালির বড় উৎসব যদি যন্ত্রণা নিয়ে হয়, তাহলে এরকম উৎসব মনে হবে না এর থেকে না এলেই ভালো হতো, তাই না? চলে আসবেন, অসুবিধা নেই, কেমন? ওকে ওকে। হ্যাঁ নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো। কি ব্যাপারে? আমার ছেলের অ্যালার্জির ব্যাপারে। কি বলবেন শুনি, মানে নতুন কিছু লিসেন দেবেন? হ্যাঁ মানে নতুন কিছু লিসেন বলুন। হ্যাঁ, আমি মানে কখনো দেখাইনি, দেখাবো। তা ওই ওর অ্যালার্জির প্রবলেম, মানে কোনো টেস্ট করে নিয়ে যেতে হবে না এমনি দেখিয়ে তারপর টেস্ট করতে হবে? দেখাবার পরে করাতে পারেন বা করেও নিয়ে আসতে পারেন, নো প্রবলেম। IgE অ্যালার্জি, IgE অ্যালার্জি। ওর মানে এটা টেস্ট করতে হবে? হ্যাঁ, এটা ব্লাড টেস্টের দরকার আছে, যদি না করেন তো আমাদের এসে চেম্বারেও করাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিরকম পড়বে এটা করাতে? আমি আপনার খাতা দেখে জানাবো, আপনি এখন যান, ঠিক আছে? ঘুমিয়ে পড়ুন, গিয়ে খাতাটা দেখে নিয়ে আপনাকে রেট চার্ট পুরো পাঠিয়ে দেবো, আপনার পছন্দ হলে করে নেবেন, আবার ডিসকাউন্ট অফার ইত্যাদি ইত্যাদি সব থাকতে পারে, সেগুলো দেখে নেবেন, ঠিক আছে? ওকে। হ্যাঁ, বলছি কি উনি বারাসাতে বসেন এখন? কেন, কবে বসতো আর কবে বসেন না
হ্যালো, নমস্কার। হ্যালো ডক্টর, হুম, ডক্টর সেন বলছেন? বলছি, একটু জোরে বলুন। হ্যাঁ বলছি, আমি আপনার পেশেন্ট। হুম। আমি ওই আর্থারাইটিস আর এই চুলের জন্য দেখিয়েছিলাম আপনাকে। হুম। তো চুল পড়াটা আমার একদম বন্ধ হচ্ছে না। তার জন্য ওষুধ চেঞ্জ করতে হতে পারে, শ্যাম্পু চেঞ্জ করতে হতে পারে। কদিন ওষুধ খাচ্ছেন? 1.5 মাস তারপর আর দেখানো হয়েছে? 15 দিন আগে দেখিয়েছিলাম। আচ্ছা, তো 15 দিন আগে জানিয়ে যাননি? হ্যাঁ বলেছিলাম আপনাকে। তাহলে ওষুধ দেওয়া হয়েছে সেটা ইউজ করুন। ওই হ্যাঁ, যেটা দেওয়া হয়েছে চেঞ্জ করে দেওয়া হয়েছে, যখন ওটা ইউজ করুন, অসুবিধা হবে না। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তার, বলছি। আমি কলকাতা থেকে বলছি। দেখো আমার একটা প্রবলেম, আমার প্রত্যেকদিন পটি হয় না ভালো করে। সোনাপাতা চূর্ণ কিনে হয় না, আনুন। কিন্তু সোনাপাতা চূর্ণ কিনে আনুন 1 চামচ, 1 কাপ গরম জলে দিয়ে রাত্রিবেলা খেয়ে শোবেন, তাহলেই হবে। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। ছোটখাটো সমস্যা যেগুলো হয় ওগুলোর জন্য ডাক্তার দেখাবার প্রয়োজন হয় না। যেগুলো ওষুধের নাম বলে দিই, আপনাদের বাড়ির কাছেই পেয়ে যাবেন কোনো না কোনো ওষুধের দোকানেই, যেগুলো ঘরোয়া টোটকা বা রেমিডিস বলে দিই, ওগুলো কোনো অসুবিধে নেই। চলুন আমরা আবার প্রেজেন্টেশনে যাই, আবার ফোনে আসা যাবে মাঝখানে। তাহলে ছিলাম আমরা দিস ইজ আর্থারাইটিস। আপনাদের যে অস্টিও আর্থারাইটিস হয়, এই আর্থারাইটিস বাঁদিকের এক্সরেতে দেখুন যে একদম বাঁদিকের লেফটের যে চিত্র সেটা নর্মাল। যখন এটা ঠেকে গিয়ে ঘষা খাচ্ছে পুরো, দিস ইজ আর্থারাইটিস, স্টেজ 4-এ চলে গেছে। এবং রাইটে রিউমাটয়েড, পায়ের আঙুল বা হাতের আঙুল ঠিক এমনিভাবে বেঁকে যাবে পুরো। এটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। ভীষণ কঠিন অসুখ, যারা ভুগছেন তারা জানেন অলরেডি। একে পুরোপুরি মেজারমেন্টে না রাখলে, ম্যানেজে না রাখতে পারলে যে কোনো সময় হাত পা আঙুল বেঁকে গিয়ে হ্যান্ডিক্যাপ্ট হয়ে যেতে পারে, হাঁটতেই পারবে না জীবনে কোনো দিন, প্রতিবন্ধী হয়ে যাবে পুরো। তো সেই জন্যই আমি রিয়েল ট্রু জিনিসগুলোই আপনাদের জানাচ্ছি, যে সময় থাকতে সঠিক ট্রিটমেন্ট। আপনার আরএ ফ্যাক্টর আর সিআরপি যদি নর্মালে আনতে না পারা যায়, মানে এসোটাইটার যেটা আছে, এই 3টে ব্লাড টেস্ট যদি নর্মালে আনতে না পারা যায়, এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীদের মুক্তি পাওয়া খুব কঠিন। আনতে হবেই যে কোনোভাবেই, বাই হুক অ্যান্ড ক্রুক। তো সুতরাং তার জন্য বেশ কিছু ফুড রেস্ট্রিকশন, কি খাবো না সেগুলো বন্ধ করা উচিত, আমরা লিখে দিই অলরেডি প্রেসক্রিপশনে বাঁদিকে। এগুলো আপনাদের মানা উচিত, জানা উচিত। না মানলে হবে না, শুধু ওষুধে আপনি ঠিক হবেন না, আপনাকে বেশ কিছু খাবার বন্ধ করতে হবেই। ব্যথা যন্ত্রণায় ভুগছেন মানে আপনাকে খাবার কিছু বন্ধ করতে হবেই। যদি না বন্ধ করতে পারেন, আসবেন না, একদম সরাসরি বলে দিচ্ছি। আমার কাছে এসে লাভ নেই। অনেক ডাক্তার আছে সব খেতে বলে, হ্যাঁ আপনার মনের মতো ইচ্ছা মতো খাবার খান, তাদের কাছে যান। যেটা ট্রু অ্যান্ড ফ্যাক্ট, খাবার বন্ধ না করলে যদি সারিয়ে দেখাতে পারে কোনো ডাক্তার, তো আমরা ডাক্তারই বন্ধ করে দেবো। হয় না যেটা, সেটা জোর করে লাভ নেই। কিন্তু আপনি সব খাবেন, আবার রোগও সারাবেন, আর হবে না। ওই খেয়ে দিই তো রোগটা হয়েছে, সেটাকে দেখবে, তাই না? নেক্সট দেখুন। হ্যাঁ, আস্তে আস্তে আপনার ব্লাড টেস্ট নর্মালের দিকে ফিরছে, আপনার ব্যথা যন্ত্রণা আস্তে আস্তে কমে আসছে, আপনি রিস্ট ঘোরাতে পারছেন, লেফট অ্যান্ড রাইট অল টাইপ অফ মুভমেন্ট। তাহলেই বুঝতে হবে যে হ্যাঁ আপনি ঠিকঠাক দিকে যাচ্ছেন। ঠিক? বলুন। হ্যালো। হ্যাঁ, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। কিভাবে কথা বলা যায় বলুন তো? যেভাবে কথা বলছেন সেভাবেই বলা যায়, বলুন। হ্যাঁ, যেভাবে কথা বলছেন সেভাবেই বলা যায়, বলুন। ফোন করেছেন কেন, কি প্রবলেম? আপনি ডাক্তারবাবু বলছেন? এখন অবধি আমি বলে যাচ্ছি, আর তো কেউ বলছে না। আচ্ছা, সরি স্যার। নমস্কার স্যার। নমস্কার। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। স্যার, আমি আপনার কাছে অনেকদিন আগে একবার গিয়েছিলাম, অনেকদিন আগে। আচ্ছা। আমি তাতে সুস্থ এখন পুরো, যে সমস্যা নিয়ে গিয়েছিলাম। আচ্ছা স্যার, কিন্তু স্যার হচ্ছে যে সমস্যাটা এখন, মানে ধরুন স্যার, আমি খাই, যাই খাই, খেলাম, খাবার পরে হয়তো বাড়িতে রইলাম,
হুম। দুপুরবেলা একটু ঘুমালাম, হুম। বিকেল বেলা অ্যাসিড হয়ে যাচ্ছে, হুম। পেট ভারী থাকছে, হুম। আর যেটা হচ্ছে মানে গলার উপরে উঠে আসছে, জ্বালা জ্বালা করছে। মানে অনেক ধরনের অ্যালোপ্যাথি ওষুধ খেলাম, তাতে কোনো ফিডব্যাক পাচ্ছে না ক্ষণিকের জন্য। হুম। আর সকালের দিকে ভোরবেলা যখন ঘুম থেকে খুব ভোরে উঠে তার ওই মানে পায়খানায় গেলাম, পায়খানা কোমর ভারী হয়ে থাকছে, যখন তখন কোমর ভারী হয়ে থাকছে। তারপরে গ্যাসের বাঁ দিকে তার নিচেটা, তলপেটের নিচেটা, সাইডটা, ওখানটা কোনো সময় চিনচিন করে, কোনো সময় ভারী হয়, কোনো সময় টাটিয়ে থাকে। হুম। আবার বুকের উপরে উঠে আসছে, বুকের যে কড়া আছে হুম। ওখানে উঠে আসছে, তলপেটের উপরটা টাটিয়ে থাকছে, চিনচিন করছে। এই অস্বস্তি ফিলটা হচ্ছে। আমি কি করবো এখন? প্রাথমিক একটা ফার্স্ট এড দিন দয়া করে। আর আপনার আমি কাছে দুটো কবে ঘরোয়া বলেছেন? টোটকা বলবো, মন দিয়ে শুনে নিন। হ্যাঁ স্যার। যেটা করলে আপনার 80% প্রবলেমটা চলে যাবে। কারণ যা শুনলাম পুরো ঘটনাটা সবটাই অ্যাসিড হচ্ছে, হাই অ্যাসিডের জন্য এই সমস্যাগুলো, যার অন্য কোনো প্রবলেম নেই। এক হচ্ছে সকালবেলা উঠে মিষ্টি পানের পাতা, অর্ধেক মিষ্টি পানের পাতা, তাতে একটু জোয়ান দেবেন, একটু আদা দেবেন, আর একটা আমলকির 4 ভাগের 1 ভাগ, যেমন করে পান সাজে তেমনিভাবে দিয়ে পানের খিলি পাকিয়ে অর্ধেক পানের পাতাটা চিবিয়ে খেয়ে নেবার পর 1 গ্লাস জল খাবেন। এটা সকালবেলা খালি পেটের ডিউটি। আর একটা জিনিস কিনে আনবেন, ত্রিফলা পাউডার পাওয়া যায় বাড়ির আনাচে কানাচে অনেক জায়গাতেই। ত্রিফলা পাউডার কিনে এনেই 1 চামচ পাউডার 1 কাপ উষ্ণ গরম জলের সঙ্গে রাত্রিবেলা খেয়ে শোবার আগে, মানে খাওয়া দাওয়ার পরে শোবার আগে ওই গরম জলের মধ্যে মিশিয়ে দিয়ে গরম জলটা খেয়ে শুয়ে পড়ুন। আপনি তার পরের দিন থেকেই দেখবেন আপনি রেজাল্ট পেতে শুরু করেছেন, কোনো অ্যান্টাসিডের প্রয়োজন নেই। আর একটা রিকোয়েস্ট, আপনি দুধ চা খাবেন না, ঠিক আছে? দুধ চা খাই না স্যার। ঠিক আছে। ত্রিফলা রাত্রে গরম জলে গুলে খেয়ে নেবো স্যার, তাই তো? হ্যাঁ, আর সকালবেলা মিষ্টি পানের পাতা, জোয়ান, আদা, আমলকি 4 ভাগের 1 ভাগ, কাঁচা আমলকি, ঠিক আছে? মিষ্টি পানের পাতা, জোয়ান, আদা, আমলকি। হুম। আমলকি, ঠিক আছে। আর ওকে, আদা। চলো, নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলছি আমি, বলুন। ডাক্তারবাবু, আমার স্ত্রীর ঠিক মাথার কানের পেছন দিকটা থেকে প্রচন্ড মানে ঝিনঝিন টাইপের করে। হ্যাঁ, ওইখান থেকে ঘাড় নিয়ে প্রচন্ড ঝিনঝিন করে। তো তার জন্য ওই আপনাকে এই আজকের ইউটিউব চ্যানেলে যদি দেখানো যায়, তো কিভাবে করতে হবে আমি ঠিক বুঝতে পারছি না। চিকিৎসা কি করালে ভালো হবে? না, এটা ভিডিও কলিংও দেখানো যায়, কোনো অসুবিধা নেই। যারা আসতে পারছে না, যাদের দূরে বাড়ি, তারা বাড়িতে বসে ভিডিও কলিংই দেখাচ্ছে। ওষুধ আমরা পরের দিন কোরিয়ার করে দিচ্ছি, বাড়িতে পৌঁছে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। 15 দিনেরই ওষুধ পাঠাই প্রথমবার। কিন্তু কোশ্চেন হচ্ছে এটা, আপনি যে সমস্যা বললেন আপনার মিসেসের, তার জন্য এমআরআই করা আছে কি? এমআরআইটা লাগবে। কারণ কানের পিছনে যে যন্ত্রণাটা হচ্ছে, ওটা কেন হচ্ছে, কারণ কি? ওখানে কি কোনো আঘাত লেগেছিল? আঘাত লেগেছিল যখন ক্লাস 9-এ পড়তো, এখন হচ্ছে বয়স 26। তো যখন মাথায় একটা ডাব পড়ে গেছিল, তো সেটা হয়েছিল তখন ক্লাস 9-এ যখন পড়তো। ঠিক ঠিক। তবে এতগুলো দুর্ঘটনা গেছে, আমি বলবো বাবা, যদি আমার কথাটা রাখো, একটা এমআরআই করলে কিন্তু ট্রিটমেন্টটা একদম সাকসেস হতো। কারণ আমাকে বলছো আমি এখন ব্যথা কমিয়ে দিলাম, ওটা এমন কোনো ব্যাপার নয়। ব্যথা কমিয়ে দেবো, নর্মাল হয়ে যাবে, কিন্তু আবার তো 6 মাস পরে বা 1 বছর পরে আবার এটা ফিরে আসবে। কেন? আমি তো ভেতরে কারণটা জেনে আমি ওষুধ দিলাম না, আমি শুধু মুখে শুনে ওষুধটা দিলাম, তাই না? ভেতরে কি কারণ হচ্ছে, কি কারণের জন্য যন্ত্রণাটা করছে, সেটা কিন্তু জানা গেল না। সো এমআরআইতে এমন কিছু বিরাট খরচা নয়, শুধু ব্রেন এমআরআই একটা করিয়ে নিলে আমার মনে হয় ভালো। বাড়ি কোথায় আপনার, কোথায় থাকেন? মঠচণ্ডীপুর। ওখানে কাছাকাছি খোঁজ নিন, যে জায়গায় ব্রেনের এমআরআই করায়, একটা এমআরআই করিয়ে নিন। করিয়ে নিয়ে আপনি যদি বলেন যে না এখন ওষুধ দিয়ে পাঠিয়ে দিন, এখন একটু ওষুধ খেয়ে ঠিক থাক, পুজোর পরে করব, অবশ্যই আমি তারও পক্ষপাতী। কারণ পুজোর আগে আবার এতগুলো টাকা খরচা, সবই তো বুঝতে হয়, পকেটটার ওপরই সবটা ডিপেন্ড করে। তো আপনি ভিডিও কলিংয়ে বুকিং করাতে পারেন, কিন্তু আমার শর্ত একটাই থাকলো, এমআরআইটা না আসা অবধি এই ট্রিটমেন্টটা কমপ্লিট হবে না। এখন আপনি চাইলে আমি শনিবার না রবিবার আপনার সঙ্গে ভিডিও কলিং হবে, বা শুক্রবারে, তো শুক্রবারে ভিডিও কলিংয়ে আপনার সঙ্গে কথা বলে আমি ওষুধ পাঠিয়ে দেবো, পৌঁছে যাবে আপনার কাছে। কেমন? ওষুধ খাওয়ান, তারপরে আপনি একটা এমআরআই করে যদি আপনাকে দেখাতে চাই আরো বেটার হবে না? আমি তো ওটাই চাইছি যে আপনি এমআরআইটা করে নিয়ে দেখান। কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, নমস্কার। হ্যালো, চলুন আমরা আবার একটু প্রেজেন্টেশনে যাই। ইয়েস, কোথায় ছিলাম?
রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেন। এই পেনটা আশা করি আপনাদের আমি একটু একটু করে বোঝাতে পারছি। এ ব্যথা কি যে ব্যথা, বুঝে কি আর মনে। যন্ত্রণা যার শুধু সেই বোঝে যে কি কঠিন পরিস্থিতির মধ্যে কাটাতে হচ্ছে এই প্রতিটা ব্যথা যন্ত্রণার রোগীকে। আজকেও সারাদিনে যা পেশেন্ট দেখেছি তার মধ্যে 80% ব্যথা যন্ত্রণা। শুধু একটা কথাই জিজ্ঞাসা করুন, এটা কি পূজার জন্য পুজো সার্ভিস? আগে কেন আসা হয়নি? এত যন্ত্রণা নিয়ে আপনি বাড়িতে কিভাবে ছিলেন? মানে আমি অবাক হয়ে যাই, সে বসতে পারছে না, তাকে ধরে ধরে নিয়ে আসা হয়েছে। মানে তাহলে আগে কেন আসেননি? এখন পুজোর জন্য অফার চলছে বলে কি তাই? তাই আপনাদের জন্য আমি অফার রেখেছি। কেন? আমার তরফ থেকে তো পুজো আপনাদের দেবার মতো কিছু নেই, নগণ্য মানুষ, আমাকে অনাথ বাচ্চাগুলিকে তো দেখতে হয়। তবুও এর মধ্যেও যেটুকু আমার পক্ষে থাকে, ফিজটাই তো আমার, তো ফিজটাও আমি অর্ধেক করে দিয়েছি। একটা ফিজ দিলে দুজনকে দেখাতে পারবেন। তো সুতরাং আপনার বাড়ির একজন প্রিয়জন যে আছে আপনি তাকে নিয়ে চলে আসুন। শুক্রবার দেখা হচ্ছে আপনাদের দমদমে। না লেট করে তো লাভ নেই, কালকে বন্ধ থাকে, আমাকে বাইরে ডিস্ট্রিক্ট চেম্বারে যেতে হয় আগামীকাল, যে জন্য এলাকায় থাকি না। তো শুক্রবার দেখা হচ্ছে দমদমে শিল কলোনি স্টেশনের পাশেই। যারা ট্রেন পথে আসতে চাইছেন একদম ভেরি ইজি, দমদম স্টেশনে নামুন। সেটা হাওড়া থেকে হোক, মুর্শিদাবাদ থেকে হোক, বা মেদিনীপুর থেকেই হোক, বা পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া। কারণ দূরের পেশেন্টরা দমদমে আসছে, তাদের হয়তো ট্রেনে আসতে সুবিধা হচ্ছে, এবং মুর্শিদাবাদের পেশেন্টদের কিন্তু সব থেকে বেশি সুবিধা হয়েছে। আর হাওড়া, মেদিনীপুর পেশেন্ট সব থেকে বেশি দেখছি দমদমে। তো চলে আসতে অসুবিধা নেই। দেখুন রোগের জন্য মানুষ কোথায় না কোথায় যায়। কত লোক বিদেশে চলে যাচ্ছে, কত লোক ভেলোরে চলে যাচ্ছে, কতজন দিল্লিতে যাচ্ছে এইমসে, কতজন বোম্বে টাটা মেমোরিয়াল যাচ্ছে না? তাহলে মানুষের চিকিৎসার জন্য মানুষকে কোথায় না কোথায় যেতে হয়। আমাদের পশ্চিমবাংলার মধ্যেই একটু মুর্শিদাবাদ থেকে বা পুরুলিয়া থেকে একটু দমদমে আসা যাবে না? চলে আসুন, আপনাদের ভালোর জন্যই। প্রথমবার একবার আসুন, তারপর আর কষ্ট করতে দেব না। তারপর ভিডিও কলিংয়ে কথা হবে, ওষুধ আমি বাড়িতে পাঠাবো। একবারের জন্য কষ্ট করুন। আর যারা একদম নড়াচড়া করতে পারছে না তারা আসুন ভিডিও কলিংয়ে, বিকেলবেলা ঠিক 4টে, শুক্রবারেও হবে। যারা বুকিং করাতে চাইছেন, যারা ফোন করছেন, তাদেরকে বলছি বিশেষ করে যে এখন কিন্তু গল্প করে কাটাবার নয়, ঘরোয়া টোটকা আমাকে বলতে হয় না, আমি এমনিই বলে দিই। ঠিক তো সেই জন্যেই ওষুধের দরকার ভালো থাকার জন্য। নিচের নাম্বারটা নোট করুন আর ফোন করে বুকিং করুন, এটাই চাইছি, অন্য কিছু না। নেক্সট, সময়সীমা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে। এই হাঁটুর যন্ত্রণা কম না, আজকে প্রচুর পেশেন্ট দেখেছি হাঁটুর ব্যথায় তারা বসতেও পারে না, উঠতেও পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু। ম্যাক্সিমাম ওই একটু চেয়ারে বসা আর কোমরে বসা, ব্যাস, ওর থেকে বেশি আর ভাঁজ হচ্ছে না। এই জায়গাগুলি সমস্যা। আর ডান দিকের চিত্রে দেখুন, পুরো ফার্স্ট ব্র্যাকেটের মতো আস্তে আস্তে বেঁকে যাচ্ছে দুটো পা, মানে ডিফর্মেট হয়ে গেছে পুরো। কি করবেন? এখানে নি ক্যাপ দরকার। কি নি ক্যাপ? নি ইমোবিলাইজার। নর্মাল নি ক্যাপ এখানে প্রয়োজনে লাগবে না। নর্মাল নি ক্যাপ কিনে পয়সা নষ্ট করবেন না, কোনো কাজে লাগবে না। যাদের দুটো হাঁটু এরকম ফার্স্ট ব্র্যাকেটের মতো বেঁকে গেছে, চিত্রে যেরকম দেখলেন, এইরকম যদি হয়ে যায়, দুটো হাঁটু জুড়ে দাঁড়াতে পারছেন না যারা, তাদের জন্য নি ক্যাপটা আগে দরকার, যার নাম নি ইমোবিলাইজার। ইম্পোর্টেড কোয়ালিটির নিন, একটা কিনলে সারা জীবন চলে যাবে। এবার নিক্যাপ পরলে কি ডাক্তারবাবু ব্যথা চলে যাবে? আমি প্রচুর কোশ্চেন শুনেছি। না, নিক্যাপ পরে কেউ ব্যথা যাবার জন্য নয়। আপনার যে দুটো জয়েন্ট, এই যে দুটো জয়েন্ট আস্তে আস্তে ডিফর্মেট হয়ে গেছে এইভাবে, সেই জয়েন্ট দুটিকে আবার আগের জায়গায় নিয়ে আসার জন্য। 100% না হোক 70% তো আসবে, আসে, এনেছি, তাই এত বোল্ডলি বলছি। কোনো গল্প কথা করছি না আপনাদের সঙ্গে, একদম আমার শোয়ে নেই কোনো গল্প। ঠিক, চলো নেক্সট দেখি। যন্ত্রণা হচ্ছে কি ব্যথা? কোনটা? ঘাড়ে, কপালে, পায়ে, হাঁটুতে, কবজিতে, আঙুলে, কোন জায়গাটায়? সেই জায়গাটা কিন্তু ঠিকঠাকভাবে একদম জানাতে হবে আপনাকে, তাহলেই উত্তরটা পাবো আমরা। আরও একটা থেরাপি আছে, আপনারা চাইলে আমি শিখিয়ে দেবো, আকুপ্রেশার থেরাপি। যে হাতে চেটোর মধ্যে কিছু কিছু জায়গায় প্রেশার দিলে আপনার হাঁটুর ব্যথা কমানো যায়, ঘাড়ের ব্যথা কমানো যায়, কোমরের ব্যথা কমানো যায়। যায়, ইয়েস যায়। এটাকে আকুপ্রেশার বলা হয়। আপনারা চাইলে আমি কয়েকটা পয়েন্ট দেখিয়ে দেবো, আপনারা করবেন বাড়িতে, ভীষণ উপকারী এটা।
ম্যাজিকের মতো মনে হবে যে উইদাউট মেডিসিনে এতটা ব্যথা কম কেন। এই আঙুলের হাত দিয়ে এই নখের উপর ঘষলে আপনার মাথা যন্ত্রণা কমে না? টেনশন কমবে, মাথা যন্ত্রণা কমবে। আর এই আঙুল দিয়ে আবার এই বুড়ো আঙুলের উপরে নখ ঘষলে, এটা কি আকুপ্রেশার? হাত ঝিঝি ধরলে আমরা রোলার দিয়ে এটা করতে থাকি, এটা করলে কি হয়? থেরাপি হচ্ছে, আকুপ্রেশার থেরাপি হচ্ছে। তাহলে কাজ হয়, এটাও একটা থেরাপি। আমরা কিন্তু অজান্তে এরম থেরাপি অনেক করি, নামটা ঠিকঠাক জানি না। আকুপ্রেশার, আগে আকুপাংচার ছিল, এখন আকুপ্রেশার। ঠিক, নেক্সট। কি কি খাবেন না ভালো করে শুনে নিন, রাগারাগি করবেন না, একদম রাগারাগি নয়। পুজোয় খেতে পারেন কিন্তু এখন খাবেন না, পুজো আর দেখার জন্য। ডিমের কুসুম পুরো বন্ধ থাকবে। বরফের মাছ খাবেন না, এই যে বরফ দেওয়া আছে একদম, বরফের মাছ খাওয়া চলবে না। রেড মিট একদম পুরো বন্ধ রাখবেন, টমেটো বন্ধ রাখবেন। অত্যধিক পেঁয়াজ রসুন দেওয়া রান্না খাওয়া যাবে না। আহা হা হা, কি আপনার জিভে জল আসছে? তো এই জাঙ্ক ফুড অ্যান্ড হাই প্রোটিন ফুড ট্রাই টু অ্যাভয়েড এভরিডে লিস্ট থেকে। টমেটো, মুসুর ডাল, ঢেঁড়স, কর্ন, ভুট্টার দানা, আরো আছে ছোলা, ছোলার ছাতু, তড়কা করেন যে ডাল দিয়ে, এই ধরনের ডালগুলো বন্ধ করতে হবে। মানে দানা জাতীয় সবজি থেকে আপনাকে দূরে থাকতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন। আর এরকম যদি একটা রোস্ট পাতে থাকতো না, সুস্থ হয়ে যান তারপর খাবেন, সুস্থ হবার আগে চলবে না। এখানে পুরো লিস্ট দিয়ে দিয়েছি, আমি তো আপনাদের বলেও দিই লিস্টগুলো। হাই প্রোটিন বন্ধ করুন। হাই প্রোটিন ফ্রুট খেয়ে আপনি ব্যথা যন্ত্রণা থেকে জীবনে মুক্তি পাবেন না। আপনাকে কোনো ডাক্তার বললো কি না বললো কিছু যায় আসে না, বাট এখানে যখন দিয়ে দিচ্ছি মানে বন্ধ রাখা উচিত অবশ্যই। নেক্সট, শেষ। চলুন ফিরে আসি আমরা তাহলে। বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার ডাক্তার। হ্যাঁ প্রশ্ন কি জন্য ফোন করেছেন বলুন তাড়াতাড়ি। ডাক্তার আমি আগস্টে 12 তারিখে দেখিয়েছিলাম, ওষুধ চলছে, আমার এখন পায়খানাটা ক্লিয়ার হচ্ছে। পায়খানা ক্লিয়ারের জন্য পাউডার আমি দিয়েছি কি সেনল্যাক্স, নালে সুখদা চূরণ নেই? না, চূরণটাও নেই। তাহলে আপনি একটা কাজ করবেন, বাড়ির কাছে কোনো আয়ুর্বেদিক দোকান পেলে সেখানে গিয়ে একটা সোনাপাতা চূর্ণ নিয়ে আসুন অথবা ত্রিফলা পাউডার নিয়ে আসুন। এনে ছোট্ট চামচের 1 চামচ 1 কাপ গরম জলের সঙ্গে রাত্রিবেলা আজকে রাতেই খেয়ে শুয়ে পড়ুন, দেখবেন কালকে সকালবেলা একদম পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এটা অবশ্যই এটা কি হয়, খুব অ্যাসিড হবে, গ্যাস অম্বল অ্যাসিডটা প্রচুর হতে থাকে, চিন্তা করার কিছু নেই, ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার স্যার। নমস্কার, আমি আপনার পেশেন্ট। বলুন। বলছি স্যার, আমার না আপনার ওষুধ খেয়েও আমার খুব অ্যাসিড হয়ে যাচ্ছে, খুব বুকে লাগছে, মানে বুক চাপ হচ্ছে, গলা ফলা বুঝে যাচ্ছে স্যার, কমছে না ওইটা একটু। সকালবেলা 2 গ্লাস জল খেয়ে গলায় ওই আলজিবে একটু 2টো আঙুল টাচ করে দিন, দেখবেন 1 গ্লাস জল বেরিয়ে আসছে। ওই বমি করার একটু চেষ্টা করুন, আর অ্যাসিড হবে না সারা দিন। 2 গ্লাস জল খেয়ে 1 গ্লাস বের করে দিন, আমরা যেরকম করে বমি করি ওরকম বমি করার মতো করে। স্যার আপনি যেটা বললেন টোটকাটা, ওইটা আমি করছি আজ 3 দিন করার পরও স্যার হচ্ছে খুবই। না এরপরে তো আর আমি বিষ খাই দিতে পারি না বাবা, এতেই কেটে যাবে। এ তো সবে শুরু, 2-3 দিন করেছেন। হ্যাঁ হচ্ছে বলি স্যার বলছি, চিন্তা করার কিছু নেই, তবে 3 দিন হয়েছে তো, আর কটা দিন করো, দেখবে এর থেকে ভালো প্রসেস আর নেই পৃথিবীতে। কেন, অ্যান্টাসিড দুনিয়ায় হাজার হাজার আছে, কিন্তু ওই অ্যান্টাসিড খেয়ে দিন কাটানো তো ঠিক নয়। ওষুধ অনেক আছে, আমিও 4টে কেন 10টা নাম বলে দিতে পারি, কিন্তু যে প্রসেসটা বলে দিলাম এই প্রসেসটা যদি করা যায় কন্টিনিউ, ওই লালা মতোটা যদি বেরিয়ে যায় তাহলে দেখবে একদম অ্যাসিড হচ্ছেই না। আর স্যার আপনি যেমন বলছেন ঠিক আছে, আমিও আজ 3 দিন করছি, আরো তাহলে সপ্তাহখানেক করে দেখি। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো আছি, এক্ষুনি যাচ্ছি না, থাকছি আপনার জন্য। হ্যাঁ নমস্কার।
হ্যালো হ্যালো, না নেই, চলুন, উনি টিভির ভেতর ঢুকে পড়েছেন। হ্যাঁ নমস্কার। হ্যালো, আমি আচ্ছা। পেশেন্ট বলছি। হ্যালো, বলুন। ওই আমি 9 তারিখে গিয়েছিলাম, হ্যাঁ। আবার 30 তারিখে যাব, এটা একটু টাইমটা নোট করে নিন। কবে আসবেন? 30 তারিখে যাব। আচ্ছা 30 তারিখে, ঠিক আছে, ওকে 30 নয়। ওকে ওকে, ঠিক আছে, আমি জানিয়ে রাখবো, অসুবিধা নেই। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তারবাবু তো যাওয়ার বা ডেটটা কবে কি করা, মানে আপনাদের কাছে যাব, ওর জন্য নিচের ওই নাম্বারে একটু ফোন করুন, ওটা ডাক্তারবাবু বলে দেবে না, যারা বুকিং করে তারা আপনাকে হেল্প করবে। টিভির পর্দায় দেখুন, নিচে দুটো বড় করে নাম্বার দেওয়া আছে, ওই দুটোর যে কোনো একটা নাম্বারে ফোন করে নিন, ওনারা আপনাকে হেল্প করবে, কেমন? স্যার আমি 1 মিনিট দয়া করে প্লিজ, আপনাকে তো বললাম, এখনই ফোন করেছিলাম স্যার, যেটা ওই মানে আমরা এই সপ্তাহে যেতে চাইছি আপনার কাছে। এই সপ্তাহে ওখানে ফোন করে দেখুন, যদি খালি থাকে তাহলে এই সপ্তাহে পাবেন, নাহলে নেক্সট উইক হয়ে যাবে, কারণ পুজোর আগে বুঝতে পারছেন শুধু জামা কাপড়ের দোকান না, আমাদের এখানেও ভিড় হচ্ছে খুব, তো সেই জন্য আমি বলবো যে আজকে রাতের মধ্যে রিং করে নিন, হয়তো শনিবার না হলেও রবিবার আপনি অবশ্যই ডেট পেয়ে যাবেন। স্যার আমি হাওড়া ধুলাগড়ি থেকে যাব স্যার। ধুলাগড় থেকে আপনার তো দমদমই সুবিধা হবে, আপনি দমদমে আসুন, শুক্রবারে পান কিনা একবার ফোন করে দেখে নিন, দমদমে তো। আপনার প্রতি আমাদের খুব দৃঢ় বিশ্বাস স্যার, আপনারা খুব ফিডব্যাক পেয়েছি আপনার কাছ থেকে, যার জন্য আপনাকে বিরক্ত করছি না না, বিরক্ত না, এটা আমাদের ডিউটি, বিরক্ত না, নাহলে এত লোকের সঙ্গে কি আর কথা বলি বিরক্ত হলে, তো সেই জন্য আপনি একটু ফোন করে নিন, আপনি ওখানে হেল্পলাইনে ফোন করেন। মঙ্গল করুক স্যার, আমরা সেইটাই আর কামনা করি। মিষ্টি পানের পাতা, জোয়ান, আদা, ওই আমলকি আর আদা, ওটা খালি পেটে চিবিয়ে খাবে তো স্যার? হ্যাঁ চিবিয়ে খেয়ে নেবে। আর রাত্রে ত্রিফলা। ঠিক আছে, রাতে ত্রিফলা। চলুন একটা সুন্দর প্রেজেন্টেশন দিয়ে তারপর আমরা আজকে আবার ফিরবো। কেন? কারণ এরকম একটা সুন্দর প্রেজেন্টেশন আমার মনে হয় ছোট্ট একটি বাচ্চা, কারণ এই বাচ্চাগুলিকে মাঝের মধ্যে দেখি, কেন জানেন, এইরকমই বাচ্চাগুলিকে একটা একটা করে কালেক্ট করতে করতে তো আজকে একটা আশ্রম, একা নয়, অনেকজন মিলেই আজকে হেল্প করে করে তবে আজকে এটা চলছে, না হলে তো চলতো না। তবে এই বাচ্চাটা ভালো খাবার কোনো দিন জোটেনি, জিলিপির দোকানের সামনে বসে থাকে হাঁ করে, কখন একটা জিলিপি কেউ দান করে যদি। বাচ্চাটা ছোটবার একটা ভাই আছে, বাবা নেই মা নেই, ঘটনাটা ভালো লাগবে। সবসময় তো ডাক্তারি ওষুধ পালা ভালো লাগে না, তো মন দিয়ে দেখুন, তারপর আবার আপনাদের সঙ্গে ফোনে আসবো আমি। তো এরকম ভিডিও বোধহয় ভেরি রেয়ার দেখা যায়, আমার ভালো লাগে মাঝের মধ্যে, এই বাচ্চাগুলিকে দেখেই তো আজকে ইন্সপিরেশনটা পেয়েছি। তো চলুন দেখে নিই আমরা, একটা দারুণ লাগবে আপনাদেরও, খুব মনোযোগ সহকারে দেখুন। জিলিপির দোকান, ছেলেটি দূর থেকে রোজ বসে থাকে, কবে যে একটা জিলিপি কেউ দান করবে, এই সেই বাচ্চা। বারবার তাড়িয়ে দেয় দোকানের সামনে থেকে, তবু তার কপালে একটা জিলিপি জোটে না, সে তো কোনোদিন খায়নি জিলিপি কেমন খেতে হয়, তাই তাকে ধাক্কা দিতে দিতে মনের দুঃখে চলে আসে রাস্তার এই পারে, তবুও তাকি তাকে তীর্থের কাকের মতো জিলিপির দোকানের দিকে।
একটি জিলিপি ইতিমধ্যে পড়ে যায় কারোর হাত থেকে। ছেলেটির নজরে আসে বাচ্চাটির। সে রাস্তা পার হবার জন্য উৎসুক হয়ে ওঠে যে আজকে বোধহয় জিলিপির স্বাদ পাবে সে, তাই সে জিলিপিটা কুড়িয়ে নেয়। সে খাবো ভাবে, কিন্তু তার ভাইটার কথা যখন মাথায় আসে সে খায় না, কারণ জীবনে কোনোদিন জিলিপি হাতে ধরেনি, কোনোদিন স্বাদ পায়নি, তার যেন স্বপ্নই জিলিপিটা। তাই সেটাকে বাড়িতে নিয়ে যাবে ভেবেছে তার ছোট্ট ভাইয়ের জন্য। তাই দোকান থেকে যেভাবে মুড়ে দেয়, দেওয়াল থেকে একটা পোস্টার ছিঁড়ে জিলিপিটাকে সুন্দর করে প্যাক করে। সে মুখে দিতে গিয়েও জিলিপিটা খেতে পারে না। তার ভাইয়ের কথা মনে পড়ায় সে আবার ওটাকে কাগজে মুড়ে নেয়। সে আকাশ পাতাল ভাবতে থাকে, সে খাবে না নিয়ে যাবে। তারপর দৌড় লাগায় ছুটতে তার ছোট্ট ভাইয়ের কাছে, যে ভাইটিকে ঘরবন্দি করে রেখে এসেছিল। তার বাবা নেই, তার মা নেই, দুটো অনাথ বাচ্চা। ছোট্ট ভাই অপেক্ষায় বসে আছে দাদা কখন খাবার নিয়ে আসবে। খুশি হয় ছোট্ট ভাই, ছোট্ট একটা টুকরো পড়ে থাকে, সেটাও ভাই তুলে খেয়ে নেয়। সে জিলিপির স্বাদ আর তার কপালে জুটল না, কিন্তু ভাই তাকে একটু খাইয়ে দেয়। চলুন ফিরে আসি। এমনি অনেক অনাথ বাচ্চা আমাদের গ্রাম বাংলায় আছে। আমরা তাদের দিকে ফিরে তাকাবার বা ভাবার সময় নেই। আমরা আমাদের নিজে নিয়ে আর রাজনীতি নিয়ে এত ব্যস্ত, এত টাকা বস্তা বস্তা এতদিকে পশ্চিমবাংলাতেই, এখান থেকে সেখান থেকে টাকা পাওয়া যায়, তবে এই অনাথ বাচ্চাগুলোর জন্য কোনো ব্যবস্থা হয় না। আমরা এমনই একটা দেশে বাস করি, তাই দায়িত্ব আপনাকে আমাকেই নিতে হবে, তাই নিয়েছি। তো সুতরাং এই বাচ্চাগুলোর জন্য যখন কিছু করি, আমাকে একজন বলেছিল, সেও এক ডক্টর, যে ডক্টর সেন আপনি একজন ডক্টর হয়ে বাচ্চাগুলোর জন্য ভিক্ষা করেন? আমার খুব অবাক হয়েছিলাম তার প্রশ্নে। আমার উত্তর ছিল হ্যাঁ, যদি অনাথ বাচ্চাগুলোর জন্য ভিক্ষে করতেও হয় তাতে তো কোনো লজ্জার ব্যাপার নেই। তাই আজকে একটা দুটো না, ৭৬টা বাচ্চা। আপনাদের মতো অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছে, যে যেমন, কোনো টাকা পয়সা নেই না। কতজনে খাতা দেয়, পেন্সিল দেয়, কেউ 5টা জামা কাপড় দেয়, যার যেমন সামর্থ্য, আর প্রাণ ভরে আশীর্বাদ করে। এইটা অনেক বড় পাওয়া না আমাদের কাছে? তো ডাক্তারের সাথে যদি ওই বস্তা বস্তা টাকাবন্দি করে এদিক ওদিক না ছড়িয়ে, আমার মনে হয়
না, কোনো পাপ করছি না। মরার সময় রজনীগন্ধা না হোক, এই ৭৬টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা হলো গাঁদার মালা নিয়ে আসবে, এইটুকু আমি ড্যাম শিওর। তাই তাদের উদ্দেশ্যে করা। তো সুতরাং কেন করি এইটা অনেক লোকেই প্রশ্ন করে, কেন না করার কি আছে? তাই ইচ্ছে থাকলে মানুষের জন্য অনেক কিছু করা যায়। আজকে এই দুটো অনাথ বাচ্চাকে দেখে কি মনে হলো? কি কঠিন জীবন বলুন তো, বাবা নেই মা নেই, ওই ছোট্ট একটা বাচ্চা, সে আবার দাদা, সে খাবার নিয়ে আসলে ওই ছোট্ট বাচ্চাটা খেতে পায়। ভাবা যায় কি? তো সুতরাং এই রকম পরিস্থিতি অনেক মানুষ আছে। যদি সম্ভব হয় তাহলে একদিন তাদের আশ্রমে ঘুরে আসুন, বেরিয়ে আসুন, সেখানে দেখুন আপনার মনটা ভরে যাবে। আপনি অনেক জায়গায় বেড়াতে যান, অনেক কিছু করেন, কিন্তু এরম জায়গায় যাননি। তো যাই হোক, অন্য টপিক। আগামীকাল না, কলকাতায় থাকছি না, শুক্রবার আবার দমদমে থাকছি। আর এই দমদমে শিল কলোনি, একদম স্টেশনের পাশেই। ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তবেই তো আরেকজনের জন্য কিছু ভাবা যেতে পারে। তাই দেরি না, ভালো থাকা আর ভালো রাখা, এটাই আমার কাজ। আপনিও সেটাই ভাবতে শুরু করলে দেখবেন আপনিও ভালো আছেন, কোনো অসুবিধা নেই। ভগবান এতেই ভালো রাখবে। দেখা হবে শুক্রবার দমদম চেম্বারে, একদম 10টা থেকে দুপুর 2টোর মধ্যে। ফোন করার জন্য বুকিং করে নিন। আজকে শুভরাত্রি।